দেখুন আমি আজ চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। প্রকৃতপক্ষে এটা ব্রিটিশদের আমলে জেল ছিল। সেই জেলে আমাদের ভারতের যে স্বাধীনতা সংগ্রামীদের যে কক্ষে আটকে রাখা হতো, সেখানে কিভাবে অত্যাচার করা হতো, এমনকি তাদেরকে বিনা অপরাধে এখানে বন্দি করে রাখা হতো, সেই সব বিষয়গুলিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এই জেলটিকে বর্তমানে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এই আলিপুর মিউজিয়ামে ঢোকার যে মানচিত্র, এই মানচিত্রটি ভালো করে দেখে নিন। এই দেখুন, নিচে লেখা আছে কত নম্বরে কি কাউন্টার, টিকিট কাউন্টার, 1 নম্বরে 2 নম্বর অফিস ঘর, 3 নম্বরে তথ্য কেন্দ্র, 4 নম্বরে শৌচালয়, 5 নম্বরে ব্যবস্থাপক কক্ষ, 6 নম্বরে নেহরু কক্ষ, 7 নম্বর ফাঁসির মঞ্চ, 8 নম্বর পৃথকীকরণ কক্ষ, 9 নম্বর নেতাজি কক্ষ, 10 নম্বর প্রদর্শনী কক্ষ, স্থায়ী প্রদর্শনী 11 নম্বর, 12 নম্বর সুভেনিয়র ও কফি শপ। এসব সব নাম্বারগুলো দিয়ে এখানে একটা ম্যাপ তৈরি করা হয়েছে। আপনি এই ম্যাপ অনুযায়ী ভেতরে প্রবেশ করতে পারেন। তবে বলে রাখি, এখানে ঢোকার জন্য 30 টাকা টিকিট কাটতে হয় এবং এখানে কোনো রকম খাদ্যদ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ আছে, সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাকে টিকিটটা যখন দেখাবেন, একটি পাশে ঘর আছে, সেখানে আপনার সমস্ত ব্যাগপত্র বা খাবার ওখানে রেখে আপনাকে ঢুকতে হবে ভিতরে। চলুন ভিতরটা এরপর আপনাদেরকে দেখিয়ে আনি। প্রসঙ্গত বলে রাখি, সন্ধেবেলায় এখানে একটা লাইট অ্যান্ড শো হয়, সেটার জন্য 100 টাকা লাগে। সেটা বোধহয় 6টায় শুরু হয়, 7টা 15 পর্যন্ত চলে। এই দেখুন, আলিপুর সেন্ট্রাল জেলের এক পাঠভবন। বন্দীদের শিক্ষাদান ও তাদের উচ্চতর ডিগ্রি পাওয়ার জন্য সাহায্যের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এই প্রতিষ্ঠানটি বন্দীদের সাহায্যার্থে 2007 সালে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এর তরফে জেলের ভিতরে শিক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এই যে এটা, এখানে প্রবেশ নিষেধ আছে, এখানে আমাদের সাধারণের প্রবেশ নিষেধ আছে। চলুন ঘুরে আসি। ফাঁসির মঞ্চ, নেহরু সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রায় সেল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের যে কক্ষে আটকে রাখা হতো, সেই কক্ষটি দেখিয়ে নিয়ে আসি। চলুন। এই দেখুন, এটা এইদিকে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ এইদিকে আছে। ওদেরকে এই যে ভেতরে ঢুকছি, দেখুন এই কক্ষগুলিতে আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখা হতো। এই দেখুন, এই দেখুন, ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গত ডাক্তার বিধানচন্দ্র রায় এই কারারক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত এখানে বন্দী ছিলেন। এই দেখুন, ওনার একটি সম্পূর্ণ মূর্তি এখানে রাখা আছে। এই দেখুন, এই যে এই কক্ষগুলোতে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো। এই যে এই ডান পাশে যতগুলো কক্ষ আছে, এই দেখুন শিকলটা এই দিকে আটকে যায়, এইখানে রাখা হতো। এই শিকলটা, এই যে গেটের যে শিকল, সেই গেটের শিকলটা দেখুন কত দূরে আটকানো হতো। এই দেখুন, এটা গেট, এই দেখুন বাঁ দিকে গেট, এই দেখুন ডান দিকে শিকলটা, এই দেখুন ভিতরে শিকলটা, এই শিকলটা এত দূরে আটকানো হতো। দেখুন এই কক্ষগুলিতে সব, এই যে ডান পাশে যে কক্ষগুলি আছে, এই কক্ষগুলিতে সব আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের সব বন্দি করে রাখা হতো। দেখুন এই যে এই কক্ষটিতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারারক্ষে আটকে রেখেছিলেন ব্রিটিশরা। এই দেখুন,
নেতাজি সুভাষচন্দ্র বসু এই কক্ষে কখনো তিনি বই পড়ে, কখনো বা ধ্যান করে সময় কাটাতেন। এবং দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে এপ্রিলের 1930 থেকে 22 অক্টোবর 1932 পর্যন্ত হইতে 5 জুন 1933 পর্যন্ত কারারক্ষে ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেখুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারারক্ষে ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেখুন, কলকাতা পুরসভার প্রথম মেয়র ছিলেন যিনি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলের 8 নম্বর কক্ষে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস 1870 থেকে 1925 পর্যন্ত ছিলেন একজন ভারতীয় আইনজীবী ও কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হয়ে ওঠেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তিনি গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। 1923 সালের 1 জানুয়ারি তিনি মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেন। তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দী ছিলেন। ভারতবাসীদের জন্য স্বরাজ অর্জনই ছিল তার প্রধান লক্ষ্য। 1909 সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ানোতে চিত্তরঞ্জন দাশগুপ্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেখুন, আরেকবার দেখাই নেতাজি সুভাষচন্দ্র বসু যে কক্ষটিতে আটকে রাখা হতো সুভাষচন্দ্র বসুকে। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারারক্ষে ছিলেন। তিনি এই কারারক্ষে থাকাকালীন তিনি কখনো বই পড়ে, কখনো বা ধ্যান করে সময় কাটাতেন। এই দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি এখানে রাখা আছে, এই দেখুন। এরপর চলুন ঘুরিয়ে নিয়ে আসি ফাঁসির মঞ্চ, যেখানে ব্রিটিশ সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসির আদেশ দিতেন এবং যেখানে ফাঁসি দিতেন সেই মঞ্চটি দেখায়। এই দেখুন, এটা ফাঁসির মঞ্চ। এইখানেই ফাঁসি দেওয়া হতো আমাদের বিপ্লবীদের। এটা ফাঁসির মঞ্চ। আলিপুর জেলার ফাঁসি কাঠ আধুনিক সময়ের অধিকাংশ কারাগারের ফাঁসি কাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলার ফাঁসি কাঠও তার ব্যতিক্রম নয়। কারাগার চত্বরে একটি মঞ্চের ওপরে ফাঁসি কাঠটি দাঁড় করানো, আর মঞ্চটি নির্মিত হয়েছিল পাথরে ঘেরা একটি কূপের উপর, তা মাথায় একটি বর্গা আংটার সঙ্গে ঝোলানো। দেখেন, আলিপুর জেলে অনন্ত হরি মিত্র 28 সেপ্টেম্বর 1926, দীনেশ গুপ্ত 7 জুলাই 1931, রামকৃষ্ণ বিশ্বাস 2 মার্চ 1932, দীনেশ মজুমদার 9 জুন 1934, চারুচন্দ্র বসু 19 মার্চ 1909। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে অটপসি রুম। এই দেখুন, এটা আরেকবার দেখিয়ে দিই।
যে কক্ষে বন্দি করে রাখা হতো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম। এবং এটা আর্ট স্টুডিও, সংশোধনাগার, মুক্তি ও বিকাশের স্বাস্থ্যকেন্দ্র। এই ভাবনাকে মূলমন্ত্র করে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সৃষ্টি ছিল প্রতিবাদের বন্দীদের বৌদ্ধিক বিকাশের জন্য একটি আর্ট স্টুডিও স্থাপন করা হয়েছিল। বন্দীদের এই সৃষ্ট শিল্পকর্ম নানা প্রদর্শনীতে পাঠানো হয়, কিছু কিছু স্থানীয় অথবা জাতীয় উৎসব ও মেলাতে বিক্রির ব্যবস্থা করা হয়। এবং এরপর দেখে নিই জওহরলাল নেহরুকে যেখানে আটকে রাখা হতো। জওহরলাল নেহরু, এবং জওহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারারক্ষে বন্দী ছিলেন। দেখুন জওহরলাল নেহরু যখন বন্দী ছিলেন তখন বেশ কিছুদিন বাদ কিছুক্ষণের জন্য ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরুর সাথে দেখা করার অনুমতি পেতেন ইন্দিরা গান্ধী। দেখুন কতটা জায়গা নিয়ে পড়ে এই আমাদের আলিপুর জেলটা আমাদের ছিল। এই দেখুন এরপর আমরা প্রবেশ করছি ঐতিহাসিক কারাকক্ষে। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশরা কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। দেখুন এটা ব্রিটিশদের আমলে যেমন ছিল সেরকমই রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে সেই সময় কীভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এখানে বন্দী থাকতেন। দেখুন কীভাবে এক জায়গায় রাখা হতো সবাইকে। প্রসঙ্গত বলে রাখি, এই মিউজিয়ামে ঢোকার জন্য মোটামুটি 30 টাকার টিকিট কাটতে হয় এবং এখানে কোনো খাবার ভেতরে নিয়ে ঢোকা নিষিদ্ধ। তারপরে এটা খোলা হয় প্রায় দুপুর 11টা নাগাদ এবং বন্ধ হয় প্রায় 5:30 নাগাদ। এবং সন্ধ্যাবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড এখানে একটা প্রোগ্রাম হয়, যেটা 100 টাকা টিকিট নেয় শুনলাম। ওটা সন্ধ্যা 6টার থেকে 7:15 নাগাদ, 7:15 পর্যন্ত হয়। এরপর ঢুকি প্রদর্শনী কক্ষ।
আছে।